তো এখানে দেখেন আছে আমাদের আঞ্চলিক প্রতিষ্ঠান। এখানে আমাদের সবার আগে ন্যাটো আছে। ন্যাটোর এখন কি ভূমিকা উদ্দেশ্য সেটা হচ্ছে দেখেন এটা যে সামষ্টিক একটা প্রতিরক্ষা, তারপর ট্রান্স আটলান্টিক লিঙ্ক করছে, সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ, তারপর গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা, সংঘাত প্রতিরোধ ও সংকট ব্যবস্থাপনা। ন্যাটোর কার্যকারিতা তো এটা নির্ভর করে দৃষ্টিভঙ্গির উপর। যেমন এটা পক্ষে যুক্তি হচ্ছে সদস্য রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিতকরণ। তারপর যেমন এই যে 9/11 আপনার হচ্ছে হামলার পর এরকম করছিল, প্রথমবার এই অনুচ্ছেদে সক্রিয় হচ্ছিল 5 নম্বর অনুচ্ছেদটার। তারপর হচ্ছে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ, আন্তর্জাতিক স্থিতিশীলতায় ভূমিকা রাখছে। আর এর যে বিপক্ষে বলি, বিপক্ষে থাকবে হচ্ছে আপনার যে তো বিপক্ষে হচ্ছে যে রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব, তারপর হচ্ছে আক্রমণাত্মক নাকি প্রতিরক্ষামূলক একটা নিয়ে সমালোচনা আছে, তো বহিরাগত হস্তক্ষেপের প্রশ্ন আছে। তারপর হচ্ছে এখন সার্কের বর্তমান অবস্থা কি, তো এটা হচ্ছে সার্কের চার্টারে কী কী আপনার পরিবর্তন আনা দরকার সেটা বলছে। তো এখানে দেখেন 8টা দেশ নিয়ে। তো সার্কের বর্তমান অবস্থা হচ্ছে এখানে যে 2016 সালে পাকিস্তান ইসলামাবাদে সার্কের 19তম সম্মেলন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। তো সেখানে হচ্ছে ভারত স্থগিত করে দেওয়ার পর তারপর হচ্ছে এদিকে আফগানিস্তান ভুটান তারাও সরে আসে। তারপর এখানে তারা চেষ্টা করে সার্ক উইদাউট পাকিস্তান করার চেষ্টা করা। তারপর হচ্ছে তারপর এই যে 2020 সালে আর কি নরেন্দ্র মোদীর মানে আহ্বানে সবাই আর কি একসাথে হয়। তো পরিবর্তন আর কি এখানকার করতে হবে, সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। এবং তারপর রাষ্ট্রপ্রধানদের অনুপস্থিত এরকম যদি থাকে তাহলে সার্ক সম্মেলন আর কি হবে না, এটা আর কি সমস্যা এখানে। তারপর হচ্ছে এখানে দ্বিপাক্ষিক কোনো আর কি আলোচনা করা যায় না। তারপর তারপর কি বলছে এখানে, তো 2 নম্বর অনুচ্ছেদে বলছে যে আন্তর্জাতিক আইনে মূলনীতি গৃহীত হয়েছে এখানে। তবে এই দুটি মূলনীতি হলো আন্তঃরাষ্ট্রীয় বিরোধের ক্ষেত্রে শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা এবং আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা। তো এই নীতির ফলে সদস্য রাষ্ট্রসমূহ স্বীয় ক্ষমতাকে সদস্য ব্যবহার করে সার্কের অগ্রগতি ব্যাহত করছে। তো এখানে পরিবর্তন কী আনতে হবে, প্রতি বছর একটা আপনার হচ্ছে সম্মেলন আয়োজন করতে হবে। তারপর হচ্ছে এই দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব যাতে এটা মানে কোনো আপনার সম্মেলন বা কোনো কার্যক্রমে বাধা না ফেলে সেটা নিশ্চিত করতে হবে। তারপর সার্কের সকল সিদ্ধান্ত এরকম হচ্ছে কোনো একক দেশ যাতে এখানে আধিপত্য বিস্তার না করতে হবে সেটা দেখতে হবে। তারপর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট করা দরকার আর কি। তারপর এখানে হচ্ছে যে এটা কি ইইসি, যেটা ইউরোপিয়ান ইকোনমিক ইউনিয়ন, তারা যেভাবে কাজ করছে এইভাবে কাজ করা যেতে পারে। সকলের তারা সকলকে কাজ করতে হবে, এটা বলছে এখানে। তারপর এখন ব্যর্থতা এবং আলোচনা আর কি করতে বলছে। তো সার্কের ব্যর্থতা এখন সার্ক এখন দক্ষিণ এশিয়ার সার্কের প্রভাব কী দেখেন, এখানে হচ্ছে 1925 সালে কিন্তু সার্ক গঠিত হয়েছে। তো এই যে 2006 সালে সাফটা করছে, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া করছে। তারপর সার্ক উন্নয়ন তহবিল করছে, যেটা 2010 সালে হয়েছে। তো দারিদ্র বিমোচন করে সার্ক। তারপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এখানে আছে আর কি এর তত্ত্বাবধানে। তারপর সার্ক বিশ্ববিদ্যালয় দিল্লিতে আছে। তো স্বাস্থ্য খাতে কোভিডে বেশ করছে আর কি। তো সংস্কৃত খেলাধুলায় সহযোগিতা করতে পারে, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গতে আর কি এরা উন্নয়ন কার্যক্রম রাখতে পারে। তারপর হচ্ছে পরিবেশ ও জলবায়ু মোকাবিলায় অবদান রাখতে পারে, যৌথ পর্যটন প্রতারণা এখানে অবদান রাখতে পারে। এখন ব্যর্থ হওয়ার কারণ কি, ব্যর্থ হচ্ছে রাজনৈতিক দ্বন্দ্ব, অবিশ্বাস, তারপর সিদ্ধান্ত বাস্তবায়নের ঘাটতি, তারপর বাণিজ্যিক অগ্রগতি, ধীরগতি। সাপটা মাত্র 5% শুধু এই অঞ্চলগুলোর মধ্যে হয়, মানে আর কি বা বাণিজ্যিক যেটা হচ্ছে আপনার বাণিজ্য। তারপর আঞ্চলিক সংযোগ দুর্বল, তারপর এখানে কোনো বড় এরকম বন্দর তো নেটওয়ার্ক নাই আর কি সমস্যা। তারপর আঞ্চলিক সমস্যা নীরবতা আছে, তারপর নিয়মিত সম্মেলন না হওয়া, তারপর গণমানুষের অংশগ্রহণের অভাব, তো বিকল্প জোটের দিকে ঝোঁক, যেমন বিমস্টেক, বিবিআইএন এগুলোতে ঝোঁক বেশি আর কি। তারপর এদিকে ভারত মহাসাগরীয় সংস্থা IORA। তারপর হচ্ছে দুর্বল প্রশাসনিক কাঠামো। তারপর দ্বিপাক্ষিক ইস্যু নিষিদ্ধ, এটা একটা সমস্যা। তো পুনরুজ্জীবনের গুরুত্ব কী কী, যে এই অঞ্চলের সমস্যা সমাধানে গুরুত্ব লাগতে পারে। তারপর অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করতে পারে, রাজনৈতিক স্থিতিশীলতা ও শান্তি রক্ষা করতে পারে, স্বাস্থ্য সংকটে আঞ্চলিক সহযোগিতা করতে পারে, তো টেকসই উন্নয়ন পরিবেশ সংরক্ষণে পদক্ষেপ নিতে পারে। তারপর শিক্ষা, তারপর সংস্কৃতি ও মানসম্মত উন্নয়ন করতে পারে, ক্ষুদ্র দুর্বল রাষ্ট্রগুলোর কণ্ঠস্বর জোরদার করতে পারে। তারপর আশিয়ানের লক্ষ্য আর উদ্দেশ্য কী, তো আশিয়ানে হচ্ছে এরকম কী কী পদক্ষেপ গ্রহণ করে সেগুলো বলছে এখানে। তো আশিয়ানের লক্ষ্য কী, যে হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর হচ্ছে তো 1967 সালে এরকম আসিয়ানটা গঠিত হয় আর কি। মোট সদস্য 10টা, আর হচ্ছে 11 দেশ হিসেবে কয়েকদিন আগে পূর্ব তিমুর যুক্ত হয়েছে। এর লক্ষ্য কি, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন, তারপর আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা, তো সাধারণ আর্থিক ক্ষেত্রে সহযোগিতা সহায়তা, প্রশিক্ষণ ও গবেষণায় সহযোগিতা, কৃষি ও শিল্পে উন্নত প্রযুক্তি ব্যবহারের সহযোগিতা,
দক্ষিণ পূর্ব এশিয়ার সম্পর্কিত বিশ্লেষণ ও পর্যবেক্ষণ প্রশাসন। তবে এসব উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনে সহায়ক আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সহযোগিতা সকল সদস্য দেশে অনুসরণীয়। এখন হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে আসিয়ানের পদক্ষেপ কী হতে পারে? তো পদক্ষেপ 2015 সালে হচ্ছে এই যে আপনার এশিয়ান ইকোনমিক কমিউনিটি গঠিত হয়েছে, AEC যেটা বলে আর কি 2015 সালে। এর লক্ষ্য হচ্ছে একটি একক বাজার ও উৎপাদন ভিত্তি গড়ে তোলা, তারপর পণ্য সেবা বিনিয়োগ, দক্ষ জনশক্তি ও মূলধন মুক্ত প্রবাহ নিশ্চিত করা, তারপর হচ্ছে আঞ্চলিক অর্থনৈতিক প্রতিযোগিতা সম্পৃক্ত নিশ্চিত করা। তারপর এখানে দেখেন বাণিজ্য উদারীকরণ, শুল্ক হ্রাস, এখানে যে আফটা নিছে, আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া নিছে। তারপর হচ্ছে কমিউনিকেটিভ ইফেক্টিভ প্রিফারেন্সিয়াল ট্যারিফ, CPET নিছে। তারপর হচ্ছে তারপর বৈশ্বিক বাণিজ্য চুক্তি যেটা হচ্ছে যে এশিয়ান চায়না ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ACFTA, সেটা করছে আর কি, চায়নার সাথে বাণিজ্য করতেছে। তারপর হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ, যেটা RCEP, যেটা সবচেয়ে বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট আর কি, তো যেটার আর কি নেতৃত্ব আছে আসিয়ানের। তারপর হচ্ছে পরিবহন আর অবকাঠামোতে এরকম মাস্টার প্ল্যান অন এশিয়ান কানেক্টিভিটি তারা করছে, তো যেখানে আর কি বিদ্যুৎ সংযোগ, তারপর হচ্ছে ডিজিটাল সংযোগ, পরিবহন ইত্যাদি করা হচ্ছে। তারপর হচ্ছে সমুদ্রপথ বিমানবন্দর করা, এরকম, যার ফলে আন্তর্জাতিক বৃদ্ধি পাচ্ছে। তারপর ডিজিটাল অর্থনীতিও উদ্ভাবনকে উৎসাহ দিচ্ছে তারা। তারপর আসিয়ান ডিজিটাল মাস্টার প্ল্যান 2025 গৃহীত হয়েছে, যার মাধ্যমে ডিজিটাল প্রযুক্তি, কমার্স, ফিনটেক ইত্যাদি উন্নয়ন হচ্ছে। তারপর ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সহায়তা হচ্ছে এখানে। তারপর টেকসই আর অন্তর্ভুক্তমূলক উন্নয়ন হচ্ছে। তো আসিয়ান বাংলাদেশের সম্ভাবনা কি? অর্থনৈতিক প্রবৃদ্ধি করতে পারে। এখানে হচ্ছে আপনার যে ট্যারিফের ফলে বাংলাদেশের রপ্তানি 7 থেকে 14% কমে যেতে পারে, তো এটা আসিয়ান দিকে তারা ঝুঁকতে পারে এদিকে। তারপর বাণিজ্য সম্প্রসারণ, শুল্কমুক্ত বাজার সুবিধা পেতে পারে তারা। তারপর হচ্ছে আসিয়ানে যোগদান করলে এরকম আপনার বাংলাদেশের রপ্তানি 17% বৃদ্ধি পাবে, আর হচ্ছে GDP 0.26 পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর কৌশলগত সংযোগ হতে পারে এটা। তারপর হচ্ছে ভূরাজনৈতিক গুরুত্ব আছে অনেক এটার। তরুণদের কর্মসংস্থানের সম্ভাবনা হবে। তারপর রোহিঙ্গা প্রত্যাবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তার বর্তমান পরিস্থিতিতে সার্কের বিকল্প হিসেবে বিমস্টেকের গুরুত্ব আলোচনা করুন। তো বিমস্টেক হচ্ছে 1997 সালে গঠিত হয়, ঠিক আছে। আর তারপর হচ্ছে বিমস্টেক সুবিধা হচ্ছে এটা হচ্ছে গঠনতান্ত্রিক সুবিধা আছে। নিয়মিত সম্মেলন হচ্ছে 2004 সাল থেকে এখনও হচ্ছে। তারপর হচ্ছে আপনার যে ষষ্ঠ ষষ্ঠ আপনার বিমস্টেক শীর্ষ সম্মেলন, এটা হচ্ছে আপনার আচ্ছা, বিমস্টেক হচ্ছে 4 বছর পর পর হচ্ছে আর কি। তো ষষ্ঠ সম্মেলন কদিন আগে হচ্ছে, এখন হচ্ছে থাইল্যান্ডের ব্যাংককে হচ্ছে, যেটা সভাপতি এখন হচ্ছে বাংলাদেশ আছে কি। তো রাজনৈতিক অর্থনৈতিক উন্নতি এখানে প্রাধান্য দেওয়া হয়। তারপর এখানে হচ্ছে আঞ্চলিক ভূরাজনীতিতে অধিক গুরুত্ব প্রাপ্তি, যেটা হচ্ছে বিমস্টেকের যে অ্যাক্ট ইস্ট, এই যে প্রাচ্যমুখী নীতি, এটার ফলে অনেক উন্নতি হচ্ছে আর কি। বা দ্রুত বর্ধনশীল অর্থনীতি, এখানে আর কি জনসংখ্যা 1.7 বিলিয়ন, আর সম্মিলিত GDP হচ্ছে 3.8 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেটা অনেক বড়। তারপর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা হয় এখানে। সমৃদ্ধ, সহিষ্ণুতা, উন্মুক্ত বিমস্টেক, যেটা হচ্ছে আপনার 2025 সালের সম্মেলনের প্রতিপাদ্য ছিল। তারপর খাত ভিত্তিক সহযোগিতার ক্ষেত্রে আপনার হচ্ছে বিমস্টেক এরকম হচ্ছে সব ক্ষেত্রে সহায়তা করতে পারে প্রযুক্তি জ্বালানি, এই জন্য এটা বেশ একটা ভালো বিকল্প হতে পারে আর কি। তো এটা বিকল্প না হলেও কিন্তু একটা ভালো একটা অপশন এটা হিসেবে বলা যায় এটাকে। তো দুইটাকেই সবচেয়ে যদি চালু করা যায় খুব ভালো হবে। আচ্ছা, তারপর হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিমস্টেক সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আলোচনা করলাম। এখন সম্ভাবনা কী কী আছে এখানে দেখি আমরা। এই যে অর্থনৈতিক সম্প্রসারণ, বাণিজ্য চুক্তি হতে পারে, FTA। তারপর কূটনৈতিক ক্ষেত্রে জোরদার করতে পারে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা। তারপর জলবায়ু পরিবর্তন ও সমুদ্র সম্পদ ব্যবস্থাপনার নেতৃত্ব দিতে পারে। তারপর ব্যাংকক ভিশন 2030, যেখানে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনে এরকম ব্যাংকক ভিশনের কথা বলছে, তো যেটা আর কি অর্থনৈতিক কাঠামো এবং জোরদার করতে কাজে লাগতে পারে। তারপর সংযোগ আর অবকাঠামো উন্নয়নের প্রসার, এখানে হচ্ছে মাস্টার প্ল্যান ফর ট্রান্সপোর্ট কানেক্টিভিটি 2018 থেকে 28। তো এখানে এটা একটা কিন্তু বেশ ভালো একটা যে কানেক্টিভিটির ক্ষেত্রে অবদান রাখতে পারে। তারপর বিনিয়োগ আকর্ষণ করতে পারে, পর্যটন খাতের প্রসার করতে পারে, রোহিঙ্গা প্রত্যাবাসনে ভূমিকা রাখতে পারে। তারপর বিশেষ প্রধান সমস্যা দ্বন্দ্ব, তো এখানে আর কি প্রেসিডেন্ট বাইডেন একটা কথা বলছিল যে হচ্ছে উই স্ট্যান্ড উইথ ইসরায়েল অ্যান্ড উই উইল মেক শিওর ইসরায়েল হ্যাজ হোয়াট ইট নিডস টু টেক কেয়ার অফ ইটস সিটিজেন, ডিফেন্ড ইটসেলফ অ্যান্ড রেসপন্ড টু দিস অ্যাটাক। তো এখানে একটা ঘৃণ্য একটা কথা বলছিল বাইডেন সাহেব। তারপর এখানে যে ইসরায়েল ফিলিস্তিনের মানে বিরোধের যে 1917 সালে শুরু হয় এই বেলফোর ঘোষণার মাধ্যমে, যে ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোর এই ঘোষণাটা দেয়, যেটা হচ্ছে ব্যারন রথচাইল্ড ইহুদি সম্প্রদায়ের নেতা, তো এরকম তার সাথে মিলে এটা করে আর কি। তারপর এখন হচ্ছে এরপর লিগ অফ নেশন হচ্ছে এরকম 1920 সালে হচ্ছে ফিলিস্তিন অঞ্চলের উপর অধিকার লাভ করে।
তারপর এই ম্যান্ডেটটি তারপর হচ্ছে 1948 সালে এই 14ই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, এগুলো আর কি আলাপ আলোচনার মাধ্যমে। কিন্তু যুদ্ধ শুরু হয় আর কি, তখন থেকে যুদ্ধ শুরু হয়। এই জন্য 48, 56, তারপর 67, 73 এই সব সালে যুদ্ধ হয়েছিল আর কি, 4টা যুদ্ধ হয়েছিল। তো 56% আর কি জমি ইসরায়েলকে দেওয়া হয়েছিল। এখন হচ্ছে প্যালেস্টাইন আর ইসরায়েল যুক্তরাষ্ট্রের ভূমিকা। তো এখন হচ্ছে এই যে যুক্তরাষ্ট্র সবার আগে হচ্ছে, হ্যাঁ ওকে, তারপর হচ্ছে সবার আগে স্বীকৃতি দেয় হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপর হচ্ছে সবার আগে থেকে স্বীকৃতি দিয়ে আসছে, সবার আগে তারা দিচ্ছে 11 মিনিট, মানে স্বাধীন হওয়ার আর কি 11 মিনিট পরে তারা দিচ্ছে আর কি, স্বীকৃতি দিচ্ছে। তারপর অস্ত্র সহায়তা, যুক্তরাষ্ট্র অস্ত্র সহায়তা করছে এখানে, $3.8 বিলিয়ন সামরিক সহায়তা পায় আর কি ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছ থেকে। তারপর অসলো চুক্তি এখানে 1993 সালে করা হয়েছিল, যেটা হচ্ছে আপনার ওয়াশিংটন ডিসিতে করা হয়েছিল। তারপর এখানে হচ্ছে দুই দেশ আর কি সমস্যা সমাধানের জন্য চাইছিল আর কি। এদিকে হচ্ছে ফিলিস্তিনের পিএলওর হচ্ছে আপনার তখনকার ছিল নেতা ইয়াসির, আর এদিকে আইজাক রবিন এখানে ছিল। আর ট্রাম্প প্রশাসনের জেরুজালেম সিদ্ধান্ত 2017 সালে আর কি, এরকম ট্রাম্প আর কি ইসরায়েল জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করে, যেটা নিয়ে একটা বিপদ আর কি। আব্রাহাম চুক্তি, এখানে হচ্ছে আপনার সংযুক্ত আরব আমিরাত, তারপর বাহরাইন, তারপর সুদান, মরক্কো, আরব আমিরাত আর বাহরাইন। তো এরা হচ্ছে কয়েকটা দেশ সহ এরকম ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে 2020 থেকে 21, এটা একটা সমস্যা আর কি। তো তো সাম্প্রতিক পরিস্থিতি এখন আর কি ওই যে 7 অক্টোবর একটা হামলার কারণে এখন পরিস্থিতি আরও খারাপ হয়ে গেছে। তো এখন বলছে যুদ্ধের টেকসই যে আর কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো হচ্ছে দ্বিরাষ্ট্র সমাধান করা যেতে পারে। তারপর বাস্তববাদী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, বাস্তবধর্মী সমস্যা সমাধান করার করতে যেটা। উভয় পক্ষের মধ্যে প্রচুর সদস্যের প্রয়োজন আর কি। তারপর হামাস ফাতাহ দ্বন্দ্ব নিদর্শন। তারপর হচ্ছে 2005 সালে যে হামাস আর ফাতাহ এরকম দ্বন্দ্ব শুরু হয় আর কি, যেটা হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র আর কি অন্যতম বাধা আর কি। তো এই দুটো একসাথে কাজ করা প্রয়োজন, হামাস ফাতাহ। আর হচ্ছে আন্তর্জাতিক সংগঠনের ভূমিকা। তারপর হচ্ছে এই যে 1947 সালে যদিও আপনার হচ্ছে ইউএনজি একটা রেজলিউশনের মাধ্যমে এটা ভাগ করে দিয়েছিল জেরুজালেম এরিয়াটা। তো এটা নিয়ে একটা চিরতরে একটা দ্বন্দ্ব সমাধান করা দরকার। আইসিসির মতো সংস্থাগুলো ভূমিকা রাখতে পারে এখানে। তারপর ওআইসি একটা ভূমিকা রাখতে পারে। তো এখানে 57টি দেশ আছে, তার মধ্যে 49টি দেশই হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ। তো এরা আর কি এখানে ভূমিকা রাখতে পারে। তারপর এখানে আর কি আছে যে স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রধান অন্তরায় সম্পর্কগুলো আলোচনা করুন। তো এই যে সীমানা একটা দ্বন্দ্ব আর কি, তো গ্রিন লাইন মেনে চলে আর কি এখন, কিন্তু তাও আর কি সমস্যা হচ্ছে। জেরুজালেমের মর্যাদা নিয়ে সমস্যা, ইসরায়েলে বসতি স্থাপন, আর হচ্ছে ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার, এটা একটা আর কি অন্তরায়, এগুলো আর কি এগুলা। তো এরপর দেখবো আমরা হচ্ছে আরব বসন্তের মূল কারণগুলো। 2010 সালে যে তিউনিসিয়া আর কি যেটা হয় আর কি, আরব বসন্ত শুরু হয়। তো সেখান থেকে হচ্ছে এক এক পতন হয় হচ্ছে আপনার তিউনিসিয়ার জাইনুল আবেদিন বেন আলী, তারপর মিশরের হোসেনি মুবারক, লিবিয়ার মোহাম্মদ গাদ্দাফি, এরা আর কি পতন হয় আর কি। তারপর হচ্ছে এরপর হচ্ছে যে শিক্ষিত যুবক যে মোহাম্মদ বুয়াজিজির যে গায়ে মানে আগুন ধরে আত্মহত্যাগুলো, তারপর থেকে এটা শুরু হয়। তো মূল কারণ হিসেবে রাজনৈতিক কারণ দেখা যেতে পারে। রাজনৈতিক কারণের মধ্যে আছে ষড়যন্ত্র, রাজতন্ত্র, তো রাজনৈতিক দমনপীড়ন, ক্ষমতার উত্তরাধিকার, এগুলা। তো অর্থনৈতিক কারণ এটার মধ্যে আছে ব্যাপক বেকারত্ব, তারপর হচ্ছে দরিদ্র, অসমতা, দুর্নীতি আছে। সামাজিকের মধ্যে আছে শিক্ষিত তরুণ সমাজে হতাশা, সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি, এগুলো হচ্ছে আপনার সামাজিক কারণ। বাহ্যিক প্রভাবের মধ্যে পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া, যদিও পরে পশ্চিমাদের উপরে ব্যাখ্যা করে এটা। তারপর হচ্ছে ভূরাজনৈতিক স্বার্থ। তারপর হচ্ছে দক্ষিণ চীন সাগরের বিরোধের কারণসমূহ। তো হচ্ছে চীন চায় হচ্ছে তার অধিকাংশ যে দক্ষিণ চীন সাগরে প্রায় 80-90%ই তারা দাবি করে এগুলো সব তাদের আর কি অধীনে। তো এটা নিয়ে আর কি ঝামেলা, এই যে ফিলিপাইন, তাইওয়ান, মালয়েশিয়া, ব্রুনেই এদের সাথে ঝামেলা, ভিয়েতনাম। তো এখন এটা হচ্ছে বিরোধের কারণ কি কি, এখানে হচ্ছে দেখবেন যে 11 বিলিয়ন ব্যারেল তেল আছে এবং 190 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস আছে। তো এটা সবাই দাবি করতে চায় যে একটা প্রাকৃতিক সম্পদের একটা কারণ। তারপর সার্বভৌমত্বের বিবাদ আছে এটা নিয়ে। তারপর হচ্ছে স্পার্টলি, প্যারাসেল, টনকিন উপসাগর, এগুলো নিয়ে আর কি ঝামেলা আছে। তারপর 9-লাইন, এখানে আর কি 9টা ড্যাশ করা হয়েছিল। তো এইটা দিয়ে আর কি চিন্তার আর কি এই ক্ষমতা আর কি লাইন যে তার যে সীমানা এটা নির্ধারণ করে আর কি। তো যেটা এরকম
দেখলে বলা যায় 80% তারা আর কি দখল করে আছে। তারপরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন অথবা ইইজেড, এখানে হচ্ছে যদি ইইজেড মানা করা যায়, সেটা হচ্ছে না তাদের চীনের 9 টেস্ট ক্রস করে আর কি, তো এই জন্য চীন এটা মানতে চায় না। তারপর ভূরাজনৈতিক গুরুত্ব, এখানে সবাই একটা চীন সবাই সাগরের অ্যাক্সেস নিতে চায়, এটা একটা সমস্যা। তার বাণিজ্যিক ও সামরিক কর্তৃত্ব, তো বিশ্বের 1/3 বাণিজ্যিক জাহাজ এই সাগরের উপর দিয়ে চলাচল করে, এটাও একটা সমস্যা। তারপর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ, এখানে তো অবশ্যই চীনের উত্থান করতে চাবে না। তারপর হচ্ছে জাপানের ভূকৌশলগত গুরুত্ব, তাই মানে আর কি জাপান এই পথে হচ্ছে 10 মিলিয়ন ব্যারেল তেল উৎপন্ন করে থাকে, আমদানি করে থাকে, এই জন্য এখানে চীনের আগ্রাসন সে রোধ করতে চায়। তো দক্ষিণ চীন সাগরে এরকম প্রকৃতির সম্ভাবনা, সেটা হচ্ছে থুকিরাইটিস ফাঁদ, আর হচ্ছে সম্ভাব্য প্রকৃতিযুদ্ধ এখানে হতে পারে। তারপর মার্কিন চীন বাণিজ্য যুদ্ধের মূল কারণ, আর হচ্ছে বিভিন্ন পর্যায়ে পদক্ষেপগুলো গ্রহণ। আচ্ছা, অর্থনৈতিক কী প্রভাব পড়ছে, তাহলে এখন কারণগুলো দেখি আমরা। কারণগুলো হচ্ছে বাণিজ্য ঘাটতি, যে আপনার চায়নার সাথে ইউএসের বাণিজ্য ঘাটতি আছে, এই জন্য এটা হয়েছে। তারপর মেধা সম্পত্তি চুরি, তারপর অন্যায্য বাণিজ্য চর্চা, জাতীয় নিরাপত্তা, এগুলো হচ্ছে বাণিজ্য যুদ্ধের কারণ। আর যুদ্ধের হচ্ছে বিভিন্ন পর্যায়ে গৃহীত পদক্ষেপ, এখানে হচ্ছে শুরুর পর্যায়ে হচ্ছে 2018 সালে আর কি, 1974 সালে আর কি এরকম শুরু হয় আর কি, তখন আর কি করছিল, শুল্ক আরোপ করছিল আপনার আমদানির উপরে। তারপর হচ্ছে 2018 থেকে 19 সালে এটা আর কি বাড়তে থাকে আস্তে আস্তে। তো চুক্তি স্থিতিশীলের চেষ্টা 2020 থেকে ঘোষণা করা হয় মহামারীর সময়, কিন্তু এই জন্য এটা একটু মানে স্থবির হয়ে যায়। তো জো বাইডেনও আর কি অনেক, তারপর হচ্ছে গাড়ির উপরে, সোলার সেলের উপরে, বৈদ্যুতিক গাড়ির উপরে অনেক শুল্ক দিছিল, 100% শুল্ক, সোলারের উপর আপনার 50%। তারপর হচ্ছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও আর অনেক কিছু বাড়াই দিছিল আর কি। তো সর্বশেষ হচ্ছে এরকম চীনের উপর শুল্কটা কত এরকম 30% নামায় আনা হয়, আর হচ্ছে চীন যুক্তরাষ্ট্রের উপর দেয় 10%, এটা আবার লেটেস্ট আপডেট। তো বৈশ্বিক অর্থনীতির প্রভাব কী হতে পারে, সরবরাহ শৃঙ্খলা ব্যাঘাত করতে পারে, তার মূল্য বৃদ্ধি করতে পারে, অনিশ্চিত হতে পারে, বিভিন্ন দেশের উপর প্রভাব আর কি পড়বে, এটা আর কি আন্তর্জাতিক সম্পর্কে পরিবর্তন হতে পারে। তারপর বিশ্বের বিভিন্ন আঞ্চলিক সংঘর্ষ এর কারণে বাস্তুচ্যুত জনগোষ্ঠী এবং উদ্বাস্তু সমস্যা নিয়ে আলোচনা করুন। তো এখন হচ্ছে এখানে বলছে যে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস ইউএনএইচসিআর, তিনি বলছে যে ডিউ টু কনফ্লিক্টস, হিউম্যান রাইটস ভায়োলেশনস অ্যান্ড আদার ডিস্টার্বিং ইভেন্টস, বলছে 117.3 million individuals experienced forced displacement globally by the end of 2023. This is a new record, a stark reminder of the urgent need for peace. তো এটা উনি বলছিল আর কি 117.3 মিলিয়ন পিপল আর কি ডিসপ্লেসড হয়ে গেছে এর জন্য। তো বাস্তুচ্যুতি আর হচ্ছে বাস্তুচ্যুত বলতে বোঝায় যারা হচ্ছে নিজের দেশের মাঝেই কোনো একটা জায়গায় ডিসপ্লেসড হয়ে গেছে, আর উদ্বাস্তু বলতে বোঝায় অন্য এরকম ধর্মীয়, জাতীয় অথবা রাজনৈতিক মতাদর্শের কারণে অন্য দেশে যায়, তারা হচ্ছে আর কি সুরক্ষার জন্য গেছে, তারা হচ্ছে উদ্বাস্তু বা রিফিউজি। তো এখন বর্তমান চিত্রটা কি, যে আপনার এশিয়াতে দুটো দেশে, যেখানে কি কি হচ্ছে আপনার এশিয়াতে 3টা দেশ হবে, এটা হচ্ছে আফগানিস্তান, তারপর হচ্ছে মিয়ানমার আর সিরিয়া। তো এগুলোতে কিন্তু সিরিয়া আর হচ্ছে ফিলিস্তিন এশিয়াতেই 4টা হয়ে যাচ্ছে। তার মানে এশিয়াতে 4টা দেশে এরকম ঝামেলা, সিরিয়াতে একটা 6.8 মিলিয়ন পিপল আর কি বাস্তুচ্যুত হয়েছে, আর ইউক্রেনে হচ্ছে 6 মিলিয়ন হচ্ছে, ইউক্রেন কত 6 মিলিয়ন, আর হচ্ছে এদিকে রোহিঙ্গা তো জানি আমরা। আফগানিস্তানে হচ্ছে 3.5 মিলিয়ন, ফিলিস্তিন হচ্ছে 3.2, ফিলিস্তিন 3.2, ইউক্রেনে 6 মিলিয়ন, আর সিরিয়াতে হচ্ছে 5.6। তারপর হচ্ছে এদিকে সুদানেও আছে, সুদান আফ্রিকাতে একটা আছে, আর ইউরোপে একটা আছে। তো এগুলা নিয়ে আর কি মেইনলি সংকট হচ্ছে এখন বিশ্বের। তো আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্ব নিরাপত্তার প্রভাব, তো মানবিক সংকট দেখা দিতে পারে, এখানে জীবন ও জীবিকার ঝুঁকি হতে পারে, অস্থায়ী জীবনযাপন, তারপর নারী ও শিশুদের উপর নির্যাতন, শিক্ষার অভাব, সামাজিক আর রাজনৈতিক মধ্যে হতে পারে সামাজিক উত্তেজনা, দক্ষিণ এশিয়ার রোহিঙ্গা সংকট, তারপর হচ্ছে অভিবাসন নীতি বিতর্ক, রাজনৈতিক অস্থিরতা হতে পারে, অর্থনৈতিক সংকটের মধ্যে অর্থনৈতিক বোঝা, তারপর কর্মসংস্থানের বাজার প্রতিযোগিতা, এগুলো হতে পারে সহ। তো এই পর্যন্তই, ধন্যবাদ।